নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প ভালো মন্দ। তাহলে শুরু করি। গল্প ভালো মন্দ। রেজিস্ট্রি করে এলো। সুমন্ত আদৌ বিবাহ করবে এমন সদিচ্ছা তার কোনো কালে ছিল না। অল্প বয়সে পিতৃহীন, তাই পুঁজিহীন মায়ের সংসারে অতি দুঃখে কষ্টেই বড় হয়ে এবং প্রত্যেক মুহূর্তে একথা ভাবতে ভাবতেই বড় হয়েছে যে একদিন সে প্রকৃত অর্থেই বড় হবে। সেই উচ্চাশার জোরেই স্কুলের সিঁড়িগুলো যথেষ্ট নিপুণতার সঙ্গে পার হয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকবার সম্মতি আদায় করেছে পরীক্ষকদের কাছে। পাশ করে বেরিয়ে কিছুদিন চাকরি করেছিল বটে, তবে তার আয়ু অল্প দিনেই শেষ করে 3 বন্ধু মিলে একটা ব্যবসা ফেঁদেছিল। আপ্রাণ খেটেছে, আপ্রাণ ভালোবেসেছে সেই ব্যবসাকে। তারপর সফল হয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। মা দেখে গেছেন এই অবস্থা। জমি কেনাও দেখেছেন, বাড়ি করা দেখেছেন, গৃহপ্রবেশ করে সুখীও হয়েছেন। মস্ত গাড়ি চড়ে বৈকালিক ভ্রমণেও গিয়েছেন। শুধু একটাই দুঃখ, ছেলের বিবাহের প্রতি বিমুখতা। এই দুঃখ তিনি আমৃত্যুই ভোগ করে গেছেন। অবশ্য রেজিস্ট্রিটা তার গতানুগতিকভাবে হয়নি, একান্তভাবেই দৈব ভর করেছিল তাকে। তা নইলে মেয়েটি এভাবে কেন আসবে তার জীবনে? তা নইলে কেনই বা সে আসানসোলে গেল? কেনই বা এমন একটা ঘটনা ঘটল? সেদিন আসানসোলে যাবার কোনো কথা ছিল না তার। কথা ছিল তার পার্টনার বিভাসী যাবে। শেষ মুহূর্তে খুব জ্বর হলো বিভাসের। অগত্যা সুমন্তকে যেতে হলো। বিভাস আর অশোক দুজনেই তার পার্টনার। পার্টনার হলেও তাদের অংশ সুমন্তর সমতুল্য নয়। মূলধনের 4 ভাগের 3 ভাগ সুমন্তর, বাকি 1 ভাগ অশোক আর বিভাসের। প্রধান ডিরেক্টর সে নিজে, ওদের বলা যায় অ্যাসিস্ট্যান্ট। আসানসোলে তার নিজেরই বাংলো। ব্যবসার কারণে তাদের কারোকে না কারোকে মধ্যে মধ্যেই এই শহরে আসতে হয়। সেজন্য বাগান ঘেরা এই সুন্দর বাংলোটা কিনে গিয়েছে সুমন্ত। আসতে ইচ্ছে করে না, কিন্তু এলেই ভালো লাগে। তখন আবার ফিরতে ইচ্ছা করে না। কাজ হয়ে গিয়েছিল। ইচ্ছে করেই পূর্ণিমার রাতটা এখানেই কাটাবার জন্যে একদিন বেশি থেকে গেল। সেই বেশি থাকতে গিয়েই এই কাণ্ড। সেদিন একটা ককটেল পার্টি ছিল। ফিরতে বেশ দেরি হয়েছে। শহর নির্জন হয়ে গেছে, দিকবিদিক ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। সুমন্তর বসতে ইচ্ছে করল। একটা সিগারেট ধরিয়ে বাইরের গোল বারান্দায় এসে বসল। এই সময়ে ফটক খুলে ছুটতে ছুটতে একটি মেয়ে এসে ঘরের ভিতর ঢুকে গেল। বাইরে ছায়া ছায়া 2-3 জন লোককেও দেখতে পেল সে। চমকে গিয়ে, কে কে ওখানে বলতেই লোকগুলো অদৃশ্য হলো। সুমন্ত দ্রুত গতিতে ঘরের ভিতরে এসে দরজার কোণে কম্পিত কলেবর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, কে আপনি? বিনা অনুমতিতে এখানে ঢুকেছেন কেন? অন্ধকার ঘরে আলো জ্বেলে দিল সে। তারপরই চোখ ধাঁধিয়ে গেল মেয়েটির রূপ দেখে। দৌড়ে আসার শ্রান্তিতে মেয়েটি হাঁপাচ্ছিল। পুরনো নীলাম্বরী শাড়ি বিশ্বস্ত এবং ভেজা এলোমেলো চুল মুখে, বুকে, পিঠে, কাঁধে চতুর্দিকে ছড়িয়ে গেছে। মনে হয় যুদ্ধ করে এসেছে কারোর সঙ্গে। সুমন্তকে দেখে তার প্রশ্ন শুনে অস্ফুট স্বরে ভয়ে কেঁপে কেঁপে মেয়েটি বলল, আমি যেই হই, আমাকে তাড়াবেন না। আমি আজ এই রাত্রিটুকুর জন্য আপনার আশ্রয় প্রার্থী। আমি অতি অসহায়, অতিশয় হতভাগিনী। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। সুমন্ত বলল, এটা তো কোনো কথা হলো না। চেনা নেই, জানা নেই। এত রাত্রে একটি মেয়ে সে ঘরে ঢুকলেই আমি তাকে আশ্রয় দিতে পারি না।
কেন আপনি এভাবে ছুটে এলেন এখানে? কেন আপনার পিছনে লোকগুলো তাড়া করছিল সেটা আমার জানা দরকার। মেয়েটি ঢোক গিলে ক্রন্দনজারিত স্বরে বলল, যারা এসেছিল তাদের মধ্যে একজন ছিলেন আমার বাবা, বাকিরা সবাই ক্রেতা। ক্রেতা মানে? বাবা বিক্রেতা, তারা ক্রেতা। আমাকে কিনতে এসেছিল তারা। কি বলছেন আপনি? ঠিক ঠিক বলুন, আসল ব্যাপারটা কি? সুমন্ত খোলা দরজাটা বন্ধ করে দিল। মেয়েটি বলল, আমার নাম শেফালি। বছর 2 আগে আমার বাবার অত্যাচারেই আমার মায়ের মৃত্যু হয়। বাবার চরিত্র অত্যন্ত নোংরা। অবিশ্রান্ত মদ খেয়ে মাতাল হয়ে থাকেন। বাবার পয়সা কড়ি, মায়ের গয়নাপত্র, বাসন কোসন সব গেছে সেই মদের নেশায়। আমার মা সুন্দরী ছিলেন। লোক ডেকে এনে স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে পয়সা নেবার জন্য তাদের ঘরের মধ্যে ঠেলে দিতেন। সত্য বলতে মা সেই কারণেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আমি তাদের একমাত্র সন্তান। এখন বাবা আমাকে বিক্রি করে টাকা নেবার ফন্দি এঁটেছেন। বুঝতে পেরে আমি বাড়ির পিছন দিক দিয়ে পুকুর সাঁতরে পার হয়ে যখন দৌড়চ্ছিলাম, ওরা আমাকে দেখতে পেয়ে গেল। আর তারপরের ঘটনা তো আপনি জানেন। বলতে বলতে 2 হাতে মুখ ঢেকে ভীষণভাবে কাঁদতে লাগলো মেয়েটি। সুমন্ত বলল, তাহলে তো এক্ষুনি থানায় খবর দেওয়া দরকার। কোথায় আপনার বাড়ি বলুন তো? মেয়েটি আঁতকে উঠে পা জড়িয়ে ধরল। না না, থানায় খবর দেবেন না। শত হলেও ও আমার বাবা। বাবাকে আমি পুলিশে ধরিয়ে দিতে পারবো না। মাতাল হয়ে যা করেন সেটাই তার একমাত্র রূপ নয়। একটু থেমে বলল, আমার তো বাবা। বাবার এই পরিচয় আমার পক্ষেও কম লজ্জার নয়। আপনি দয়া করুন, শুধু এই রাত্রিটির জন্যে আশ্রয় দিন আমাকে। সুমন্ত বলল, তারপর? তারপর ভোর হতেই আমি চলে যাব। কোথায় যাবেন? আবার বাবার কাছেই ফিরবেন তো? না, আর আমি সেখানে যাব না। বাবা এখন যে পর্যায়ে পৌঁছেছেন সেখানে গেলে একদিন না একদিন বিক্রি করবেনই আমাকে। আমি আড়াল থেকে শুনেছি ভালো দাম পাচ্ছেন সেজন্য। সুমন্ত ফোনের কাছে গেল। বলুন, কি তার ঠিকানা? আপনার বাবাকে না পেলে তো ক্রেতাদের দলটা ধরা যাবে না, সেটা জরুরি। সেই পাপীদের ধরতে পুলিশকে সাহায্য করা আমার সামাজিক কর্তব্য। অসম্ভব। আমি বাবাকে কখনো ধরিয়ে দেব না। কিছুতেই না, কিছুতেই না। চললাম আমি। দরজা খুলতে উদ্যত হয়েছিল মেয়েটি। সুমন্ত বাধা দিল, না, আপনাকে আমি যেতে দেব না। পুলিশে খবর দিয়ে আপনাকেও থানায় নিয়ে যেতে বলবো। তারাই জেরা করে সব বার করে নেবে। এ কথা শুনে মেয়েটি দেয়ালে কপাল ঠুকতে লাগলো। মারুন, মারুন, সবাই মিলে এভাবেই মারুন আমাকে। আমার এই নিয়তি, এই নিয়তি নিয়েই জন্মেছি আমি। রাত্রিটুকুর জন্যে আপনার কাছে কি আশ্রয় পেতে পারি না? সুমন্ত ভালো করে মেয়েটির দিকে তাকালো। তাকিয়েই রইল। চোখের জলে ভেসে যাচ্ছে গাল। কপালটা সুপুরির মতো ফুলে উঠেছে। বৃষ্টি ধোঁয়া একটা পদ্ম ফুল যেন। বলল, ঠিক আছে, আপনি শান্ত হন। হাতের ঘড়ি দেখল। এখন রাত 12টা বেজে গিয়েছে। পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ুন, কাল সকালে দেখা যাবে কি করা যায়। নিঃশব্দে পাশের ঘরে চলে গেল মেয়েটি। সুমন্ত সত্যিই বসে বসে ভাবতে লাগল কাল সকালে সে কী করবে। শুতে শুতে রাত হয়ে গেল। বসার ঘরের কৌচে শুয়েই ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম ভাঙল তখন বেলা 9টা। কি আশ্চর্য! এক্ষুনি তো বরাকর গিয়ে তাকে ট্রেন ধরতে হবে। আজ তো তার না ফিরলেই নয়। সঙ্গে অনেক টাকা। সেই টাকা পকেটে নিয়েই ঘুমিয়ে পড়েছিল। শোবার ঘর ওই একটি। বাধ্য হয়েই সে বসার ঘরে শুয়েছিল। মেয়েটির কথা একেবারেই ভুলে গিয়েছিল।
তাকিয়ে দেখল দরজা ধরে সে দাঁড়িয়ে আছে। দুঃস্বপ্নের মতো মনে পড়ে গেল গত রাতের ঘটনাটা। মেয়েটি অত্যন্ত শান্ত গলায় বলল, আপনি কাল আমার যা উপকার করেছেন সে ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। হাত বাড়িয়ে টাকার বান্ডিলটা দিল। বারান্দায় পড়েছিল, নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার। কি আশ্চর্য, বারান্দায় কি করে পড়ল? ওটা তো আমার পকেটেই ছিল। মেয়েটি বলল, তা তো জানি না, ভেবেছিলাম খুব ভোরেই এখান থেকে চলে যাব। আপনি ঘুমোচ্ছিলেন, তাই বিদায় নেবার জন্য ডাকতে পারিনি। আস্তে দরজা খুলে বারান্দায় পা দিতেই টাকাটা চোখে পড়ল। বাধ্য হয়েই এটা দেবার জন্যে বসে থাকতে হলো আমাকে। আপনার কাজের লোকেরা চারদিকেই ঘুরছে, হয়তো যেভাবে সেভাবে ফেলে গেলে খোয়া যেতে পারে, সেজন্যই নিয়ে বসে আছি। এবার বিদায় দিন। টাকাটা হাতে নিয়ে সুমন্ত ধন্যবাদ দিয়ে বলল, পেমেন্টের টাকা, খোয়া গেলে খুব অসুবিধায় পড়তুম। আমাকে এক্ষুনি ট্রেন ধরতে বরাকর যেতে হবে। আপনি কোথায় যাবেন ভেবেছেন কিছু? অনেক ভেবেছি, কোনো কুল কিনারা পাইনি। ভোর রাতেই বেরোনো উচিত ছিল। এখন যেদিকেই যাই ওরা আমাকে ঠিক ধরে ফেলবে। আচ্ছা, আপনি তো একজন মস্ত লোক, আমাকে কোনো আশ্রমে টাশ্রমে। আমি মস্ত লোক? বাহ, ভালো বলেছেন। দেখুন, আমি মস্ত লোকও নই, কোনো আশ্রম টাশ্রমও আমার চেনা নেই। তবে যদি বলেন তো আমি আপনাকে গাড়ি করে যেদিকে যেতে চান সেদিকে দিয়ে আসতে পারি। কিন্তু আমার তো এক মুহূর্ত সময় নেই, এক্ষুনি চান খাওয়া সেরে রওনা হতে হবে। আপনি কোথায় যাবেন? আপাতত লিলুয়া, সেখানে আমার ফার্টিলাইজারের কারখানা। আমাকে নিয়ে যাবেন সেখানে? আপনাকে? আপনি সেখানে গিয়ে কী করবেন? কারো বাড়িতে যদি রান্নাবান্না বা ঘর ঝাড় পোছের কাজ পাই করব। সুমন্ত তাকিয়ে থেকে বলল, আপনি লেখাপড়া শিখেছেন কিছু? বিএ পর্যন্ত পড়েছি। বিএ পর্যন্ত পড়েছেন? পাশ করেছেন? না, মা মারা যেতে সে অবস্থা আর রইল না। আমার বাবা টাটা স্টিলে বড় কাজই করতেন, বলতে পারেন প্রায় প্রৌঢ় বয়সে এসে তার এই অধঃপতন। দেখতে দেখতে একেবারে অন্যরকম হয়ে গেলেন। আপনার বাবার নাম কি? বলতে পারবো না, বললেই আপনি তাকে পুলিশে দেবেন। আমি মেয়ে হয়ে বাবাকে পুলিশে দিতে পারবো না। বেয়ারা ঘরে ঢুকল। সাব, গোসলখানা মে পানি দে দিয়া। যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন, আমি চান করে আসি, খেতে বসে না হয় ভাবা যাবে। ছুটল সে বাথরুমে। আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে সে খেতে বসল। ডাকল, আসুন খেয়ে নিন। আমি? হ্যাঁ, আপনিই তো। আপনি ছাড়া তৃতীয় ব্যক্তি আর কে আছে এখানে? আমি কেন খাবো? মানুষ যে জন্য খায়। আমার খিদে পায়নি। আসুন আসুন, এক বিন্দু সময় নেই। বলেন তো, আপনাকে আমি কলকাতা নিয়ে গিয়ে কোনো কাজে ব্যবস্থা করে দিতে পারি। অবাধ্যতা করবেন না, আসুন। তাই এসেছিল শেফালি। সুমন্তর বাড়িতেই উঠেছিল, তারপর তাদের দুজনের ঘাড়েই ভর করল। খুব শীঘ্রই একদিন রেজিস্ট্রি করে বাড়ি ফিরল। সুমন্ত বলল, সে এখন নিজেকে একজন পৃথিবীর সেরা ভাগ্যবান হিসেবে গণ্য করছে। শেফালি একটা দীর্ঘশ্বাস পরিত্যাগ করে ভাবল, সেও কি তাই? আসলে যেমন যেমন ভেবেছিল ঠিক তেমন তেমনই সব হয়েছিল। তবু যেন কী করে একটা পদস্খলন হয়ে গেল। সুমন্ত তাকে অন্ধের মতো ভালোবাসে। মনে হয় পাল্লায় সারা জগৎটা একদিকে, শেফালি অন্যদিকে। আসলে সুমন্তর দিকে অনেক আগেই শেফালি খাপ পেতেছিল। এ তো জানা কথাই যে নতুন বড় লোকেরা ভীষণ খরচে হয়, তার উপরে 36 বছর বয়সের বিবাহ। বাড়াবাড়িটা যে অনেক দূর গড়াবে
এও তো জানাই। গাড়ি কেনা হলো। সুমন্ত বলে শেফালিকে বিয়ে করবার পর তার ব্যবসায় লক্ষ্মী ভর করেছে। সেই লক্ষ্মীর কৌটো সম্পূর্ণ শেফালির হাতের মুঠোয়। এর আগে যে দুজনের ঘরে সে ঢুকেছিল, একজন মারোয়ারি, অন্যজন বিহারি, তারা হিসেবি লোক, টাকা তারা নিজের হাতে রাখে। তবুও শেফালি সে দুজনের কাছ থেকেও কম কিছু আনেনি। সুমন্ত যে তাকে শুধু অপার্থিব ভালোবাসা দিয়েই ক্ষান্ত হয়েছে তাই নয়, পার্থিব বস্তু দিতেও কোনো কার্পণ্য করেনি। হীরের সেট, সোনার সেট, মুক্তোর সেট এসব তো দিয়েছেই, আরও যে কত বস্তু এনে ঘর বোঝাই করেছে তার ঠিক নেই। এবার শেফালি চলে গেলেই হয়। তবু কেন যাচ্ছে না? দল থেকে যে তাগাদা আসেনি এখনও, সেটাই আশ্চর্য। দলের মক্ষীরানী তো সে। এখন বসে বসে মনস্থির করল, পার্টির সঙ্গে এই বেইমানি সে কখনোই করতে পারে না। কোথায় কোন এক বস্তির ঘরে পড়ে থেকে মা মেয়ে ক্ষুধায় ধুঁকছিল, নিজের রূপ নিয়ে যন্ত্রণার শেষ ছিল না, সেখান থেকে আজ তাকে কোথায় উঠিয়েছে তার দল। দলের কর্তা মাথুরের প্রতাপে কার সাধ্য আছে কেউ বলাৎকার করবে তাকে? কোনো অশ্লীল ভঙ্গি করারও সাধ্য নেই দলের বাকি লোকদের। সে কি তার সেই বিশ্বাস নষ্ট করতে পারে? এখন চন্দননগরে গঙ্গার ধারে অনসূয়া মহলানবিশের কত বড় বাড়ি। টিবি রোগাক্রান্ত মা এখন ভালো খেয়ে ভালো পরে কীরকম ছড়ি ঘোরায় সকলের উপর। অবশ্য মেয়ের কীর্তিকলাপ তিনি সঠিক জানেন না, তবে বোঝেন না সেটা বলা সঙ্গত হবে না। হঠাৎ মেয়ে কি এমন একটা মস্ত চাকুরে হয়ে গেল যে দেখতে দেখতে এত অর্থবান হয়ে গেল? এ কথা কি মা ভাবেন না কখনো? ভাবেন, কিন্তু নিঃশব্দেই হঠাৎ পাওয়া সুখ অনুভব করেন, উপভোগও করেন। সুখের অভ্যাসে দুঃখের ভয়ে কাঁটা হয়ে থাকেন। তাই কিছুই তিনি জানতে চান না, পাছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। এই যে 2 মাস সে বাড়ি যায় না, তার জন্যে কি মা খুব চিন্তিত, বিচলিত? মনে তো হয় না। অবশ্য 2 মাস আর কোথাও সে কখনো থাকেনি। খুব বেশি দিন তো নামেনি কাজে, মাত্র 1 বছর। এই 1 বছরের মধ্যে একটা লোকের আশ্রয় থেকে এক রাতেই সর্বস্ব অপহরণ করে পালিয়েছে, আর একটার সঙ্গে 3 দিন। আর এখানে কেমন উড়ে উড়ে চলে গেল 30-60টা দিন রাত্রি। না, আর নয়। মনকে প্রশ্রয় দিলেই মন পেয়ে বসে। দুর্দিনের বন্ধুকে সে ঠকাতে পারে না। ঠকাতে কি প্রকৃত অর্থেই পারে না? হা ভগবান! তবে এখানে বসে সে করছে কি? ঠকাচ্ছে না। নিজের সঙ্গেই সে নিজে তর্ক করল, এটা তো আমার পেশা। যে যে পেশাতেই থাকুক না কেন, সেই পেশাটাকেই ধর্মজ্ঞানে পালন করা উচিত। মহাভারতে তো সে কথাই লেখা আছে, ধর্মব্যাধ প্রাণী হত্যা করেও ধার্মিক। মাথুর তাকে এজন্যে লম্বা মাইনে দিয়ে রেখেছে। চন্দননগরের বাড়িটা মাথুরের, ভাড়া লাগে না। দলে আরও বহু লোক আছে তার, মেয়ে তারা 3 জন। অনেক ধরনের অন্যায় ব্যবসায় মাথুর লিপ্ত। সে দেখতে সুন্দর বলে তাকে এই কাজটা দিয়েছে। এভাবেই সে সর্বত্র গিয়েই আশ্রয় চায় এবং পায়, এবং তাদের সর্বশান্ত করে। মন্দ কি? লোভীরা তো এমনিতেই নজর দিত তার দিকে, বরং পয়সা লুটে বোকাগুলোকে গাধা বানিয়ে মাথায় টুপিয়ে পরিয়ে যে বেরিয়ে আসে সেটাই ভালো। কিন্তু কি কিন্তু? মন আর কিন্তু কিন্তু করো না। এবার ধর্মব্যাধের মতো নিজের পেশায় সৎ হও। সেটাই তোমার ধর্ম, সেটাই তোমার কর্ম। এখানকার এ লোকটিকে পুরোপুরি ভুলে যাও। রাত গভীর হলে, সারাদিন কর্মক্লান্ত সুমন্ত ঘুমিয়ে পড়লে, চন্দননগরের অনসূয়া, বর্তমানের শেফালি আস্তে আস্তে নেমে এলো খাট থেকে। বেড ল্যাম্পটা জ্বালিয়ে নিঃশব্দে গদরেজের আলমারিটা খুলে দ্রুত হাতে সুমন্তর দেয়া গয়নাগুলো বার করে নিল।
লকারে আবদ্ধ হাজার হাজার টাকার বান্ডিলগুলো দ্রুত হাতে থলিতে ভরে নিল। তারপর পা টিপে টিপে বাইরে বেরুবার দরজার সামনে এসে দাঁড়ালো। পিছন ফিরে দাঁড়িয়ে সুমন্তকে দেখল একবার। বুকের ভিতরটা শিউরে উঠল, চোখ জলে ভরে গেল। মনে মনে বলল, ক্ষমা করো, ক্ষমা করো। তুমি তো জানো না কি ভয়ানক সাপের গর্তে পা দিয়েছি। ওরা সব পারে, প্রতিশোধ স্পৃহায় এরা তোমাকে খুনও করতে পারে। আমাকে তো করবেই, তা করুক, কিন্তু আমি তো তোমার জীবন নাশের কারণ হতে পারি না। আমি চাই তুমি ভালো থাকো, আমাকে ভুলে যাও। তারপর আস্তে আস্তে ছিটকিনিতে হাত দিল। পিছন থেকে ডাক এলো, শোনো। সঙ্গে সঙ্গে সে হতভম্ব হয়ে গিয়ে মেঝেতে বসে পড়ল। হাত থেকে থলিটা পড়ে গেল। সুমন্ত বলল, কাছে এসো। শেফালি নড়ল না, শুধু কান্নার দমকে তার পিঠটা ফুলে ফুলে উঠতে লাগল। এবার সুমন্ত উঠে গিয়ে তাকে উঠিয়ে বিছানায় নিয়ে এলো। হেসে বলল, যা নিয়ে যাচ্ছিলে তার একটা কণাও সাচ্চা নয়। এক ঝটকায় শেফালি মাথা ঘুরিয়ে তাকালো সুমন্তর দিকে। সুমন্ত বলল, হিরেটাও হিরে নয়, মুক্তটাও ঝুটা। টাকাগুলি সবই জাল নোট। আর সত্যি বলতে কি, বিয়েটাও তো নকল বিয়ে। আমি জানি তুমি কে, কেন আমার আশ্রয়ে এসেছিলে, কেন বিয়ে করেছিলে। আমার বন্ধু অনুপমকে তো তুমি চেনো, আলাপ করে দিয়েছিলাম তোমার সঙ্গে। সে গোয়েন্দা বিভাগের এসপি। তোমার মধ্যরাতের আশ্রয় প্রার্থনা থেকে শুরু করে সবই আমি তাকে বলেছিলাম। তার পরামর্শেই ঘরে হাজার হাজার নকল টাকা জড়ো করেছি, নকল গয়না উপহার দিয়েছি, নকল বিয়ে করে অনুগত স্বামীর পাঠ করেছি। জানতাম তুমি পালাবে। এতক্ষণ মুখ তুলল শেফালি। গাঢ় স্বরে বলল, ভালোবাসাটাও কি নকল? এর উত্তরে সুমন্তকে অনেকক্ষণ চুপ করে থাকতে হলো। পরে বলল, তোমার কি মনে হয়? আমি জানি না, আমাকে তুমি শাস্তি দাও। সুমন্ত বলল, তুমি বাদে দলের সকলকেই অনুপম ধরতে পেরেছে। আমাকেও ধরিয়ে দাও। দলের মধ্যে তোমার নাম ছিল শেফালি, চন্দননগরে তুমি অনুসুয়া মহলানবিশ, আর বস্তিতে যখন ছিলে তখন ছিলে মাধুরীলতা। ঠিক? ঠিক। বাবা ছিলেন মন্মথ মহলানবিশ, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তোমরা অসহায় হয়ে পড়ো। তোমার মা মীরা মহলানবিশ আর তুমি তার মেয়ে। লোক ঠকানোই তোমার পেশা, আর তোমার মা সেই পেশার নীরব সমর্থক। অভাব অনটনের পরে এই সুখ মীরা দেবী পরমানন্দেই ভোগ করছেন। এই পাপ ব্যবসায় কেন নেমেছিলে বলো? টাকার লোভ এত বড়? এর শাস্তি কি জানো? জানি। তোমার দল এখন কারাগারের অন্ধকারে উঠতে বসতে চাবুক খাচ্ছে, মামলা চলছে। ওই কারাগারের অন্ধকারেই হবে তাদের জীবনের শেষ দিন, যাবজ্জীবন কারাবাস। তোমার শাস্তিও তাই হবে। আমি তাই চাই, শাস্তি হোক, পাপ ক্ষয় হোক আমার। কোর্টে গিয়ে তুমি তোমার নিজের পাপ স্বীকার করতে পারবে? পারবো। পুলিশ এসে যখন বয় বেয়ারা মেড সকলের সামনে দিয়ে তাদের মক্ষীরানীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, সেই অপমান তুমি সহ্য করতে পারবে? পারবো, আমাকে পারতেই হবে। যদি অনুপম তোমাকে দয়া করে পরিচয় লুকিয়ে ফেলে, সেই দয়া কি তুমি চাও? না। কেন? আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার মা কি করবেন তখন? মায়ের কথা মা ভাববেন। তাহলে অনুপমকে একটা ফোন করে দিই, সে এক্ষুনি এসে তোমাকে গ্রেপ্তার করুক। আসামিদের বিশ্বাস নেই, পালাতে কতক্ষণ? আমি তো সারা রাত জেগে বসে পাহারা দিতে পারবো না। হ্যাঁ, আপনি তাই করুন। আমি নিজেও অস্থির বোধ করছি।
সেটাই হবে আমার ভালোবাসার একমাত্র সান্ত্বনা। ভালোবাসা? কাকে ভালোবাসো তুমি? তোমার মধ্যে ভালোবাসা নামের কোনো অনুভূতি আছে বলে আমি বিশ্বাস করি না। আপনি দয়া করে অনুপম বাবুকে খবর দিন। তাহলে তুমি কারাগারবাসে বদ্ধপরিকর? হ্যাঁ। লজ্জা করবে না লোকের সামনে? এই 1 বছর লোক ঠকিয়ে দিন চলেছে যার, তার আবার লজ্জা? আমি শুধু আপনার জন্যই ভাবছি। কি ভাবছো? সবাই তো জানে আমি আপনার স্ত্রী। আপনার সম্মান ক্ষুণ্ণ হোক সেটা আমি চাই না। দয়া করছো নাকি? না না, দয়া নয়। আমার দয়া করবার কী যোগ্যতা আছে? তবে কি? কৃতজ্ঞতা। শুধু কৃতজ্ঞতা? আমার মতো অসৎ মেয়ের এই কৃতজ্ঞতা বোধটুকু যে আছে সেটাই কি যথেষ্ট নয়? তা অবশ্য ঠিক। আপনি অনুপম বাবুকে খবর দিন। তোমার চালাকি আমি বুঝি না ভাবছ? আমি ওদিকে ফোন করি আর তুমি এদিকে পালিয়ে যাও। না না, পালাবো না। আমি আমি সত্যিই সব দোষ স্বীকার করতে চাই। আপনি আমাকে বেঁধে রাখুন। চোরকে তো লোকে বেঁধেই রাখে। তারপর ফোন করুন। কথা বলতে বলতে কেঁদে ফেলল অসহায় মেয়েটি। হ্যাঁ, আজ সে প্রকৃত অর্থেই অসহায়। তার হৃদয়ে তাকে দুর্বল করে দিয়েছে। সে সমর্পণ করতে চায়, কেননা নিজের ভুল সে বুঝতে পেরেছে। একদিন না একদিন ধরা তো দিতেই হবে। সেই একদিনটা আজই হোক না। সুমন্ত গম্ভীর স্বরে উত্তর দিল, বাঁধতে তো তোমাকে হবেই। তোমার মতো মেয়েদের না বেঁধে কোনোই উপায় নেই। এই বলে সুমন্ত তাকে আলিঙ্গনাবদ্ধ করল। তারপর বলল, এইবার তুমি কি করবে? এই বন্ধন কেটে পালানো কি নিতান্তই সহজ? এখন তুমি শেফালিও নও, অনুসুয়াও না, কেবল আমার মাধুরীলতা। মাধুরীলতার চোখের জলে সুমন্তর উন্মুক্ত বক্ষ সিক্ত হল। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প ভালো মন্দ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।